শ্বাস প্রশ্বাস চলছে মৃদু, দিচ্ছে কাঁটা শরীর জুড়ে। হঠাৎ করে কান্নার আওয়াজ, কেমন যেন বিশ্রী সুরে। দমকা হাওয়ায় নিভল বাতি, খুলল ঘরের দরজা। গা ছমছম আমেজ থাকুক, শুরু হোক ভূত চর্চা। সময়টা ছিল 2008 সালের বসন্তকাল। শহরটার নাম নভোসৃজন। দেশের উত্তর পূর্ব প্রান্তে জেগে ওঠা এক আধুনিক বিস্ময়। কাঁচ আর সিমেন্টের মূর্ত সভ্যতা, যেখানে রাতের নিয়ন আলোয় আলোকিত হয় জীবনের স্বপ্নরা। দিনের বেলায় নভোসৃজনের রাজপথ কর্মচঞ্চল, কোলাহল মুখর। সেই শহরেরই এক প্রান্তে শান্তিনিকেতন বাসস্ট্যান্ডে প্রতিদিনের মতো তখনও মানুষের ভিড়। বিকেল গড়িয়ে এসেছে, আকাশ যেন এক নরম কমলা রঙে ডুব দিচ্ছে। দিনের আলো নিভে আসার আগে প্রকৃতির শেষ এক মুগ্ধতা ছড়িয়ে দিয়ে যাচ্ছে চারিপাশে। এদিক সেদিক বাস এবং অন্যান্য যানবাহনের হর্নের শব্দ, ব্যস্ততার মধ্যে এক অন্য ধরনের ছায়া নেমে আসার অনুভূতি। সেই বাসস্টপের এক কোণে দাঁড়িয়েছিল 27 বছর বয়সের এক তরুণী। তার নাম আলোরিনা। নামটা যেন তার জীবনটাকেও প্রথম দিকে তেমনই আলোকিত করে রেখেছিল। সে ছিল শহরের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান নভোসৃজন ইনস্টিটিউট অফ টেকনোলজির ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষিকা। তরুণীর চোখে ছিল তখন হাজারো স্বপ্ন। স্বপ্ন ছিল ভবিষ্যৎ গড়ার, প্রযুক্তির জগতে নিজের ছাপ রাখার, সমাজের জন্য কিছু একটা করে যাওয়ার। তার প্রতিটি পদক্ষেপে যেন এক আত্মবিশ্বাসের দ্যুতি লক্ষ্য করা যেত। তার পোশাক, তার হেঁটে চলার ভঙ্গি, তার মুখে লেগে থাকা স্বপ্নীল হাসি, সব কিছুতেই ছিল এক অনাবিল স্নিগ্ধতা, এক অদম্য প্রাণ শক্তি। ফিরতি পাখিদের কিচিরমিচির বা বিকেলের সাধারণ শব্দগুলো যেন আস্তে আস্তে ম্লান হয়ে আসছে। হঠাৎ করেই একটা তীব্র অস্বাভাবিক নীরবতা নেমে আসে। আলোরিনা সেদিন বাড়ি ফিরছিল বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষ করে। হাতে তার কিছু বই, কাঁধে ল্যাপটপের ব্যাগ। আশেপাশে তখন ছুটে চলেছে একটার পর একটা দ্রুতগামী বাস। প্রতিটি ফিরতি মানুষের মুখে তখন বাড়ি ফেরার ক্লান্তি আর স্বস্তির ছাপ স্পষ্ট। আলোরিনার মনে তখন হয়তো আসন্ন পরীক্ষার টেনশন, অথবা কোনো এক ছুটির দিনের পরিকল্পনার ছবি। কিন্তু ও জানত না, তার সেই স্বপ্ন, তার আলোকিত জীবনের আয়ু আর মাত্র কিছুক্ষণের। সে জানত না এই শহরের ব্যস্ততা, এই শহরের সান্ধ্যকালীন মনোরম প্রকৃতি তার কাছে আর কখনো দৃশ্যমান হবে না। সে জানত না তার সেই পৃথিবী চিরদিনের জন্য বদলে যেতে চলেছে। হঠাৎ করেই ভিড়ের মধ্যে থেকে তার দিকে এগিয়ে আসছিল একটা ছায়া, দ্রুত পায়ে। ছায়াটা ক্রমেই স্পষ্ট হচ্ছিল। সেই ছায়ামূর্তির মুখে চোখে এক হিংস্র জিঘাংসার ছাপ। তার হাতের মুষ্টিতে ধরা ছিল লাল রঙের প্লাস্টিকের বোতল। বোতলটা কাঁপছিল। তার ভিতরে টলটল করছিল এক তরল মৃত্যু, যা মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে সব কিছু, কেড়ে নিতে পারে যে কোনো প্রাণ। আলোরিনা কিছু বুঝে ওঠার আগেই, একবারের জন্য ঘুরে তাকানোর সুযোগ পাওয়ার আগেই সেই ছায়াটা একেবারে তার কাছে চলে এলো। বোতলের ঢাকনা খোলা হলো দ্রুততার সঙ্গে, আর তারপরেই সেই পৈশাচিক আক্রমণ। সেই তরল মৃত্যু পুরোটাই ছুঁড়ে মারা হলো আলোরিনার সুন্দর ফর্সা মুখের উপর। যেন গলন্ত লাভা ঢেলে দেওয়া হলো এক জীবন্ত শরীরে। এক নিমেষে তার পৃথিবীটা নরকে পরিণত হলো।
চারিদিকে তখন আতঙ্কিত মানুষদের চিৎকার, দৌড়োদৌড়ি। হঠাৎ করেই পরিবেশ বিশৃঙ্খল হয়ে পড়ল। বাস স্টপ যেন মুহূর্তের মধ্যে এক রণক্ষেত্রে পরিণত হলো। আলোরিনার এক মুহূর্তের জন্য মনে হলো তার চামড়ার উপর কেউ জ্বলন্ত আগুন ঢেলে দিয়েছে। অসহ্য যন্ত্রণা, তীব্র জ্বালা পোড়া, তার কান ফাটানো আর্তনাদে নভোসৃজনের শান্তিনিকেতন বাসস্টপের আকাশ যেন কেঁপে উঠল। তার মনে হলো তার শরীরের প্রতিটি কোষ যেন দগ্ধ হচ্ছে, পুড়ছে। তার ত্বক গলে খসে পড়ছে, যেন মোমবাতি আগুনে গলে খসে যায়, জানেন, ঠিক তেমন ভাবে। সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি ছিল তার চোখে। চোখের মনি তখন পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সব কিছু ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাচ্ছে তার চোখের সামনে থেকে। প্রচন্ড ব্যথায় তার শরীর দুমড়ে মুচড়ে যাচ্ছে। সেই শেষবার সে পৃথিবীর আলো দেখেছিল। তারপর শুধুই অন্ধকার, এক নিশ্ছিদ্র অনন্ত অন্ধকার, যে অন্ধকার তার দৃষ্টি কেড়ে নিল, যে অন্ধকার তার সুন্দর মুখমণ্ডল বিকৃত করে দিল। মুহূর্তের মধ্যে তার স্বপ্ন, তার ভবিষ্যৎ, তার পরিচিত পৃথিবী, সব কিছু যেন সেই তরল মৃত্যুর সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেল। আলোরিনা লুটিয়ে পড়ল। ব্যস্ত বাসস্টপে যে মানুষের ভিড় স্তব্ধ হয়ে গেল। সবাই যেন এক জীবন্ত দুঃস্বপ্ন দেখল। অ্যাম্বুলেন্সের সাইরেন তখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। কিন্তু সেই সাইরেন কি আলোরিনার জীবনে হারিয়ে যাওয়া আলো ফিরিয়ে আনতে পারবে? কেউ জানত না। অন্ধকার ততক্ষণে পুরোপুরি গ্রাস করে নিয়েছে নভোসৃজনের সেই বসন্তের বিকেলটাকে, এবং তার সঙ্গে আলোরিনার জীবনকে। আলোরিনা জ্ঞান হারাবার পর যখন হাসপাতালে, তখন তার মস্তিষ্ক যেন এক ভয়ানক দোলনায় দুলছে। বর্তমানের নরক আর অতীতের ঝলমলে দিনের স্মৃতি। ফিরে দেখা যাক নভোসৃজন ইনস্টিটিউট অফ টেকনোলজির সেই করিডোরে, যেখানে সেই বিভীষিকার বীজ বোনা হয়েছিল, সেই দিনগুলো। অমিত ছিল আলোরিনার ক্লাসমেট, মধ্যবিত্ত পরিবারের ছেলে। প্রথম থেকেই আলোরিনার উপর তার একটা অস্বাভাবিক অধিকার বোধ জন্মেছিল। বহুবার বহু পরিস্থিতিতে সে আলোরিনাকে প্রেমের প্রস্তাব দিয়েছে, যা দ্রুত রূপ নিয়েছিল আবেশ এবং জেদে। তারপর একদিন ইউনিভার্সিটির গণ্ডি ছাড়িয়ে অমিত চলে গেল চাকরি করতে, আর আলোরিনা হয়ে উঠল শিক্ষিকা। কর্মক্ষেত্রে দূরত্ব বাড়ল। আলোরিনা খানিকটা নিশ্চিন্ত, হয়তো এবার অমিত পিছু ছাড়ল। কিন্তু না, সেই বিভীষিকাময় দিনগুলো আবার ফিরে এলো আলোরিনার জীবনে। আলোরিনা, আমি আর কতবার বলবো, আমার জীবনের স্বপ্ন তুমি, আমাদের দুজনের কেরিয়ার এক, ভবিষ্যৎ এক। তুমি কেন বুঝতে চাইছো না? আমি তোমার জন্য সব করতে পারি, সব। আলোরিনা সেদিনও শান্ত স্বরে জবাব দিয়েছিল অমিতকে। অমিত প্লিজ, তোমাকে বহুবার বলেছি আমি এই মুহূর্তে সম্পর্ক বা বিয়ে নিয়ে ভাবতে চাই না। আমার কেরিয়ার আমার প্রায়োরিটি। আর হ্যাঁ, শুধু কেরিয়ারের মিল থাকলেই সবটা হয় না। আমি তোমার প্রতি সেই আবেগ অনুভব করি না। আশা করি তুমি এবার আমার সিদ্ধান্তকে সম্মান জানাবে। কিন্তু না, অমিত নাছোড়বান্দা। সম্মান? তুমি আমাকে প্রত্যাখ্যান করেছ আলোরিনা। তুমি জানো এর মানে? তুমি কাকে প্রত্যাখ্যান করেছো? তোমার কোনো ধারণা আছে? আমি তোমার জীবনকে এমন উচ্চতায় পৌঁছে দেব যা তুমি কল্পনাও করতে পারো না। কিন্তু যদি তুমি আমার না হও, তাহলে তাহলে তোমার এমন বিপদ হবে যা তুমি কল্পনাও করতে পারছো না। না, প্রচণ্ড এই হুমকির সামনেও আলোরিনার দৃঢ়তা এতটুকুও কমেনি।
আলোরিনা পাল্টা জবাব দিল। যদি তোমার না হই, অর্থাৎ আমি যদি তোমাকে বিয়ে করতে না চাই, তবে তবে কি ভয় দেখাচ্ছ? এসব বন্ধ করো অমিত। আর কোনোদিন যেন আমার আশেপাশে তোমাকে একই বিষয় নিয়ে ঘ্যান ঘ্যান করতে না দেখি। কিন্তু অমিতের জেদ আর পাগলামি তখন চরম পর্যায়ে পৌঁছে গেছে। তার কাছে আলোরিনার না শব্দটা ছিল পৌরুষের উপর আঘাত, প্রেম নয়। তার ভিতরে তখন কাজ করছিল অপমান আর প্রতিশোধের এক বিষাক্ত অনুভূতি। আমাকে প্রত্যাখ্যান? ওর এত বড় সাহস! আমি সমাজের চোখে হাসির পাত্র হতে মোটেই রাজি নই। আমার সব পরিচিত পরিজনেরা জানে ওকে আমি পছন্দ করি। সবাই জানে যে আমার ভবিষ্যৎ ওর সঙ্গেই বাঁধা। আর আজও আমায় প্রত্যাখ্যান করছে। কিছুতেই হবে না এটা। সবাই দেখুক, দেখুক আমার ক্ষমতা কত। আলোরিনা, তুমি আলোর পূজারী। আমি তোমার জীবন থেকে সেই আলো খিড়ে নেব। তুমি ভেবেছ আমি শান্ত হয়ে যাব? না, তুমি আমার না হলে আর কারোর হবে না। এই অপমানের প্রতিশোধ আমি এমনভাবে নেব যাতে শুধু তোমার মুখ নয়, তোমার অস্তিত্ব পৃথিবীর সামনে থেকে মুছে যায়। অপেক্ষা করো আলোরিনা, তুমি অন্ধকারের প্রকৃত রূপ দেখবে। তারপর আর কি? প্রতিশোধ স্পৃহা মানুষকে কতটা নিচে নামাতে পারে তার জলজ্যান্ত উদাহরণ আলোরিনার শরীর, আলোরিনার ঝলসে যাওয়া মুখ। হসপিটালের বেডে তখন আলোরিনা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। অন্ধকারের পর যখন আলোরিনার জ্ঞান ফিরল, তখন সে নভসৃজনের এক নামকরা নার্সিংহোমের বিছানায়। শরীরের প্রতিটি অংশে তীব্র অসহ্য যন্ত্রণা, চামড়া যেন পুড়ে কাঠ হয়ে আছে। মুখমণ্ডল, বুক, হাত, পা সবখানেই অ্যাসিডের বিষাক্ত ক্ষত। আর চোখ, সে চোখ আর জীবনে কখনো খুলতে পারবে না আলোরিনা। শান্ত হও আলোরিনা, ব্যথা হচ্ছে জানি, কিন্তু তোমাকে তো স্থির থাকতে হবে। তোমার চিকিৎসার জন্য আমরা সব রকম ভাবে চেষ্টা করছি। এমন একটা অতর্কিত আঘাত হঠাৎ করে তোমার মুখের একাংশ একেবারে নষ্ট করে দিয়েছে। আলোরিনা তার ক্ষত বিক্ষত শরীর নিয়ে আর্তনাদ করে ওঠে। ডাক্তার, ডাক্তার, আমার আমার চোখ, আমি আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না। এটা কি হচ্ছে আমার সাথে? আগুন, আগুন! আমার মুখ, আমার 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 চোখ, আমার মুখ, আমার সব কিছু পুড়ে যাচ্ছে। ডাক্তার, প্লিজ প্লিজ ডাক্তার, প্লিজ আমাকে আমাকে বাঁচান, আমাকে বাঁচান ডাক্তার অবশ্য তাকে আশ্বস্ত করার চেষ্টা করে। একটু তো সময় লাগবেই বলো ঠিক হয়ে উঠতে। আর তুমি এই মুহূর্তে বেঁচে থাকার জন্য লড়ছো। এটা জীবনের এক কঠিন যুদ্ধ। তোমার মুখ আর চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষজ্ঞ ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু কিন্তু এই ধরনের জটিলতার জন্য আরো আরো উচ্চতর চিকিৎসার প্রয়োজন। বার্সেলোনার একটা বিশেষ হাসপাতালে আমাদের দ্রুত যোগাযোগ করতে হবে। আলোরিনাকে সেই কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হলো। চোখের সামনে তখন শুধুই গভীরতম অন্ধকার। একের পর এক অস্ত্রোপচার। 19 বারের বেশি শল্য চিকিৎসা হলো স্পেনের বার্সেলোনার সেই উন্নত চিকিৎসা কেন্দ্রে। প্রতিবার অপারেশনের পর আলোরিনার মনে হতো হয়তো এবার পৃথিবীর আলো দেখতে পাবে, কিন্তু না, তার দৃষ্টি আর ফিরল না। মুখটা হয়ে গেল বিকৃত, বিভীষিকাময়। কিন্তু আলোরিনা কাঁদল না। হতাশা তাকে গ্রাস করতে পারল না। একদিন হাসপাতালের নির্জন রুমে সে আয়নায় নিজের সেই বিকৃত মুখ স্পর্শ করে দেখার চেষ্টা করল।
সেই অন্ধকারেই সে খুঁজে পেল এক নতুন শক্তি, প্রতিশোধের শক্তি, বিচার চাওয়ার শক্তি। অমিত, তুমি আমার জীবন থেকে আলো কেড়ে নিয়েছ, আমাকে অন্ধকারের অতলে ফেলে দিয়েছ। তুমি ভাবনি আমি ফিরে আসব? আমি ফিরে এসেছি, আর এই অন্ধকার জীবন নিয়ে আমি তোমার সামনে দাঁড়াবো। আমার সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিশোধ চাই। শুধু জেলে নয়, শুধু ক্ষতিপূরণ নয়, তোমাকে আমি তোমার কৃতকর্মের ফল দেব। আলোরিনা দেশে ফিরল। তার মনে তখন শুধু একটাই লক্ষ্য, ন্যায় প্রতিষ্ঠা করা। সে দেশের আইনবিধিতে এক কঠিন বিধান ছিল, যার মূল নীতি ছিল চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত। আলোরিনা বুঝতে পারল এই আইনই তার একমাত্র অস্ত্র। সে দ্বারস্থ হল প্রখ্যাত আইনজীবী জনাব ফারহাদের। আদালতে তিনি শুধুই অপরাধীর শাস্তি চাইলেন না, চাইলেন তার জীবনে যে অন্ধকার নামানো হয়েছে সেই অন্ধকার অমিতের জীবনেও নামানো হোক। আলোরিনা, আপনার সিদ্ধান্ত অত্যন্ত কঠিন। কিসাস আইনে আপনার এই দাবি করার সম্পূর্ণ অধিকার আছে, কিন্তু আইনের প্রয়োগ বিশ্বের সামনে একটা নৈতিক বিতর্কের জন্ম দেবে। মানবাধিকার সংগঠনগুলো এর বিরোধিতা করবে। আপনি নিশ্চিত তো যে আপনি অমিতের দুটি চোখ অ্যাসিড দিয়ে অন্ধ করে দিতে চান? হ্যাঁ ফারাদ সাহেব, আমি নিশ্চিত। আপনি দেখুন, আমার 19 বার অপারেশন হয়েছে, আর কতবার হবে জানি না। আমার দৃষ্টি আর কোনো দিন ফিরবে না। আমার ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেছে। অমিতকে কারাগারে পাঠানো মানে কেবল সরকারি খরচে তাকে বাঁচিয়ে রাখা, আর আর্থিক ক্ষতিপূরণ। আমার জীবনের আলোর দাম কি মাত্র কিছু টাকা হতে পারে? না, আমি চাই সে বুঝুক অন্ধকারের যন্ত্রণা কি। যে তরল মৃত্যু আমার জীবন কেড়ে নিয়েছে, সেই রাসায়নিক তরল দিয়েই তার পৃথিবী অন্ধকার করতে চাই আমি। আমি চাই ন্যায় প্রতিষ্ঠা হোক। এই বিচার শুধু আমার জন্য নয়, সব নির্যাতিতার জন্য। ঠিক আছে আলোরিনা, আপনার লড়াই শুধু কোর্টরুমের নয়, একটা মানবতার দর্শনের লড়াই। আমি আপনার দাবি নিয়ে আদালতের কাছে সওয়াল জবাব করব। ইতিহাস দেখবে এক অন্ধ তরুণী কিভাবে নিজের হাতে বিচার প্রতিষ্ঠা করতে উদ্যম নিয়েছে। তারপর শুরু হলো এক দীর্ঘ আইনি লড়াই। সে লড়াই ছিল বড়ই কঠিন। সারা বিশ্বের নজর তখন নভসৃজনের সেই আদালতের দিকে। দীর্ঘ 7 বছর ধরে চলল এই মামলা। অন্যদিকে অন্ধকারের মাঝে দাঁড়িয়ে আলোরিনা ধীরে ধীরে প্রস্তুতি নিচ্ছিল জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তটির জন্য, তার ব্যক্তিগত প্রতিশোধ, তার চূড়ান্ত শপথ পূর্ণ করার দিন। দীর্ঘ 7 বছর কেটে গেছে। আলোরিনার জীবন এখন হসপিটালের ভিজিট, অপারেশনের তারিখ আর কোর্টরুমের নীরবতার মধ্যেই সীমাবদ্ধ। বাইরের পৃথিবী দেখেনি, কিন্তু ভিতর থেকে সে আরো দৃঢ়, ইস্পাত কঠিন হয়ে উঠেছে। অন্যদিকে আদালত অমিতের অ্যাপিল খারিজ করে দিয়েছে বারবার। অবশেষে 2011 সাল দেশের সর্বোচ্চ আদালত আলোরিনার পক্ষেই রায় দিল। আলোরিনার প্রতিশোধের সেই মুহূর্ত আসন্ন। নভসৃজনের বিচারক হাসপাতালের একটি বিশেষ কক্ষে সেই চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে। সেখানে বসে আছে আলোরিনা। তার চোখে এখন দৃশ্যমান অন্ধকার, কিন্তু মনে এক তীব্র জেদ আর অদম্য সংকল্পের আলো। তুমি কি জানো এখন কি হতে চলেছে? এই মুহূর্তটা কেবল একটা শাস্তি কার্যকর করা নয়, এটা তোমার জীবনের এক বিরাট মানসিক পরীক্ষা। আমরা সবাই তোমার পাশে আছি, কিন্তু সিদ্ধান্তটা সম্পূর্ণ তোমার। ডাক্তার সুপ্রিয়া, আপনি জানেন আমার ওপর কি ঘটেছিল। আমার জীবনের আলো নিভে গেছে। আমি 7-7টা বছর ধরে
এই মুহূর্তটার জন্য অপেক্ষা করেছি। আমার মনে কোনো দ্বিধা নেই, আমি প্রস্তুত। অমিতের জীবন থেকে আলো কেড়ে নেওয়া হবে। আমি তাকে দেখাতে চাই অন্ধকারের যন্ত্রণা কি। তারপর তার হাতে তুলে দেওয়া হলো একটা অ্যাসিড ড্রপার। যেই ড্রপারটি ব্যবহার করে ফোঁটায় ফোঁটায় তরল মৃত্যু ঢেলে দেওয়া যাবে অমিতের চোখে। আমরা জানি তোমার কষ্ট, কিন্তু যখন তুমি ড্রপারটা ব্যবহার করবে তখন কি তোমার ভেতরে কোনো অনুশোচনা জন্মাবে না? এই কাজ কি তোমাকে শান্তি দেবে? শান্তি? আমার শান্তি হয়তো আর কোনো দিন ফিরবে না, কিন্তু বিচার ফিরবে। যখন কেউ এত বড় অপরাধ করে তাকে তার পরিণতি ভোগ করতেই হয়। আমাকে অনুশোচনা নিয়ে বাঁচতে হয়নি, বরং আমি বেঁচেছি একটা প্রতিশোধের সংকল্প নিয়ে। আর আজ সেই দিন। অন্যদিকে আইনজীবী ফারহাদ প্রবেশ করলেন হাসপাতালের সেই অস্থায়ী বিচার কক্ষে। আলোরিনা, শেষবারের মতো আপনাকে জানাচ্ছি, আপনার হাতে কিন্তু এখনো একটা সুযোগ আছে। আপনি চাইলে আর্থিক ক্ষতিপূরণ নিয়ে অধিকার থেকে সরে আসতে পারেন। এতে অমিতের কারাদণ্ড হবে, কিন্তু সে অন্ধত্ব থেকে মুক্তি পাবে। বিশ্বজুড়ে মানবাধিকার সংগঠনগুলো এই কিসাস আইনের প্রয়োগ নিয়ে প্রতিবাদ জানাচ্ছে। এই পদক্ষেপ বিশ্ব দরবারে হয়তো আমাদের আরো কঠোর প্রতিচ্ছবি গড়ে তুলবে। ফারাদ সাহেব, আমি বিশ্ব দরবার বা সংগঠনের কথা ভাবছি না। আমি ভাবছি আমার মুখের কথা, আমার চোখের কথা। আমাকে কেন ক্ষতিপূরণ নিতে হবে? কেন আমি ওকে সামান্য কারাবাসের সুযোগ দেব? সে আমার জীবন থেকে দৃষ্টি কেড়েছে, আমি তার জীবন থেকে দৃষ্টি কেড়ে নেব। এই বিচার শুধু আইন নয়, এটা প্রকৃতির বিচার। আমি আমার সিদ্ধান্ত থেকে এক চুলও সরব না। এই বিচারের মাধ্যমে আমি বুঝিয়ে দেব, কানের বদলে কান, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক। এটাই নিয়ম। ঠিক আছে, আপনি যখন আপনার সংকল্পে অবিচল, তাহলে তো আর কিছুই বলার নেই। সময় ঘনিয়ে এসেছে। কয়েক মিনিটের মধ্যেই অপারেশন থিয়েটারে অমিতকে নিয়ে আসা হলো। 7 বছর ধরে কারাগারে থেকেও অমিত জানত না তার ভাগ্যে ঠিক কি লেখা আছে। এই চরম সত্যের মুখোমুখি দাঁড়িয়ে তার সমস্ত অহংকার জেদ আজ ধূলিসাৎ। সে হাঁটু গেড়ে বসে পড়ল, তার হাত পা বাঁধা, ভয়ে সে থরথর করে কাঁপছে। না, প্লিজ, আমার পরিবার আছে, আমার মা। আমি জেদের বশে, রাগের বশে, ঈর্ষার বশে ভুল করে ফেলেছিলাম। আমি অনুতপ্ত আলোরিনা। তুমি তো ভালো মনের মানুষ, দয়া করো, আমাকে একটা সুযোগ দাও। আমার শাস্তি বদলে দাও, আমাকে বাকি জীবন জেলে পচে মরতে বলো, কিন্তু আমার চোখ কেড়ে নিও না। জেদ? রাগের বশে? তুমি জানো তোমার সেই জেদ আমার কাছ থেকে কি কেড়ে নিয়েছে? আমার স্বপ্ন, আমার যৌবন, আমার মুখ, আমার আলো। তুমি এখন ভয় পাচ্ছ, কারণ তুমি জানো অন্ধকারে থাকা কি কষ্টের। তুমি 7 বছর আগে এটা ভাবনি কেন? আলোরিনা, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমার লয়ার কোথায় আমার লয়ার? আমি আপিল করছি, আমি এই বিচার মানি না। জেদের বশে করা অপরাধের শাস্তি কি দৃষ্টি কেড়ে নেওয়া? মানবিকতা কোথায়? আলোরিনা তার অন্ধ চোখে সেই শব্দগুলো শুনল। 7 বছর আগে যে কণ্ঠস্বরে ছিল জেদ আর ঘৃণা, আজ সেই স্বর করুণ, ভীত। আজ সে প্রাণ ভিক্ষাকারী। সময় বদলায়, সঙ্গে সঙ্গে বদলায় মানুষের আবেদন। অমিত, তুমি জেনে রাখো, আদালত তোমার শাস্তি নিশ্চিত করেছে। এটা তোমার কৃতকর্মের ফল। এখন শুধু ভুক্তভোগীর সিদ্ধান্তই চূড়ান্ত। তোমার কোনো আপিল এখানে গ্রাহ্য হবে না। আমি জেলের সব কাজ করব। আমি তোমাকে ক্ষতিপূরণ দেব, আমি তোমার চিকিৎসার খরচ দেব, আমি তোমাকে আমার সব কিছু দিয়ে দেব। শুধু আমার চোখগুলো রেখো। তুমি তো উদার মানুষ,
তুমি তো আমার মতো নও। তুমি দয়া করো, আমি সত্যি অনুতপ্ত। আমার জেদ আমাকে খুনি বানিয়েছে। আমি আর কোনোদিন এমন করব না। না, গ্রাহ্য হলো না অমিতের আপিল। অমিতের আইনজীবী যদিও সেখানে উপস্থিত ছিলেন না, কারণ কিসাস আইনে ভুক্তভোগীর অধিকার চূড়ান্ত। সেখানে আইনজীবীর সওয়াল জবাবের কোনো স্থান নেই। কিন্তু অমিত তবু বারবার প্রাণ ভিক্ষা করতে থাকল। ডাক্তার সুপ্রিয়া আরও একবার বোঝানোর চেষ্টা করল আলোরিনাকে। ওর মানসিক অবস্থা খুবই খারাপ। প্রতিশোধের চূড়ান্ত মুহূর্তে এরকমই হয়ে থাকে। এখন তোমার সিদ্ধান্ত ছাড়া আর কোনো উপায় নেই। নিজেকে শক্ত করো। আলোরিনা এগিয়ে এলো, সাদা অ্যাপ্রন পরে যেন আজ বিচারকের ভূমিকায়। তার এই বিকৃত মুখ আর দৃষ্টিহীন চোখই যেন আজ বিচারের প্রতীক। ডক্টর তার হাতে তুলে দিলেন অ্যাসিডের ড্রপার। ভিতরে টলটল করছে তরল মৃত্যু। ড্রপারটির ওজন আজ যেন পৃথিবীর থেকেও বেশি। আলোরিনা অনুভব করল তার হাতের সেই বোতলটির ঠান্ডা স্পর্শ, যা এক সময় তার জীবনটাকে দগ্ধ করে দিয়েছিল। 7 বছর ধরে জ্বলতে থাকা প্রতিশোধের আগুন আজ তার শিরায় শিরায়। সে অমিতের সামনে এসে দাঁড়ালো। হাঁটু গেড়ে বসে থাকা অমিতের চোখের ঠিক উপরে ড্রপারটা ধরল। তার দৃষ্টি নেই, তার হাত স্থির, লক্ষ্য স্থির। অমিত ভয়ে চোখ বন্ধ করে ফেলেছে। তার শরীরটা যেন পাথর হয়ে গেছে। অপারেশন থিয়েটারের প্রতিটি মানুষ শ্বাসরোধ করে বসে আছে। একটা ছোট্ট ফোঁটা, আর সেই ফোঁটাতেই অমিতের পৃথিবী চিরকালের জন্য অন্ধকার হয়ে যাবে। প্রতিশোধের তৃপ্তি, 7 বছরের কষ্টের মুক্তি মাত্র এক ফোঁটা দূরত্বে। ঘরের মধ্যে তখন পিন পতন নীরবতা। আলোরিনার মনে তখন একটাই দ্বন্দ্ব। একপাশে 7 বছরের তীব্র যন্ত্রণা, অন্য পাশে একজন মানুষের অন্ধকারের মুখে দাঁড়িয়ে থাকা। সে অনুভব করল এই প্রতিশোধের তৃপ্তি হয়তো ক্ষণিকের, কিন্তু এর ভার তাকে বহন করতে হবে সারা জীবন। 1, 2, 3। হঠাৎ আলোরিনার হাত কেঁপে উঠল না, বরং ধীরে ধীরে নিচে নেমে এলো। ড্রপারটা শক্ত করে ধরল। অপারেশন থিয়েটারের নিস্তব্ধতা ভেঙে ভেসে এলো একটা কণ্ঠস্বর, যে কণ্ঠস্বর এতদিন ছিল প্রতিশোধের আগুনে পোড়া, আজ তা শান্ত, শীতল, মানবিক। আমি মাফ করলাম। অপারেশন থিয়েটারের পিন পতন নীরবতা ভেঙে আলোরিনার সেই শান্ত ঘোষণা যেন একটা বোমার মতো ফেটে পড়ল। আলোরিনার শেষ কথাটা যেন 7 বছরের প্রতিহিংসার আগুনে জল ঢেলে দিল। সবাই স্তম্ভিত, বিধ্বস্ত। আলোরিনা, তুমি তুমি আমাকে মাফ করে দিলে। আমি বিশ্বাস করতে পারছি না। আমি তোমার পায়ে পড়ছি। আমার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ। না অমিত, আমাকে ধন্যবাদ জানাচ্ছ কেন? আমার মাফ করার অধিকার আছে, আর সেই অধিকার আমি ব্যবহার করলাম। কিন্তু এই ক্ষমা তোমার জন্য নয়, এই ক্ষমা আমার নিজের জন্য। তোমার শাস্তি হলে আমি কি আমার দৃষ্টি ফিরে পেতাম? আমার মুখ কি আবার আগের মতো সুন্দর হতো? না। প্রতিশোধ নিলে হয়তো আমার অহং শান্তি পেত,
কিন্তু ক্ষমা করলে আমি মুক্তি পাব। আমি চাই না আমার মতো আর কাউকে অন্ধকারের যন্ত্রণা ভোগ করতে হোক। এই যন্ত্রণা শুধু শরীরকে নয়, আত্মাকেও পঙ্গু করে দেয়। সেদিন আলোরিনা প্রমাণ করেছিল শরীরের আঘাতের চেয়ে মনের জোর, আত্মার উদারতা অনেক বেশি শক্তিশালী। সে অমিতকে অন্ধত্ব থেকে মুক্তি দিল, কিন্তু আইন থেকে নয়। আলোরিনা, আপনি আজ শুধু একজন নির্যাতিতা নন, আপনি মানবিকতার প্রতীক হয়ে উঠলেন। এই সিদ্ধান্ত, এই ক্ষমা ইতিহাসে লেখা থাকবে। আদালতের রায় অনুযায়ী আপনাকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে এবং আপনার এই সিদ্ধান্ত অনুসারে অমিতের শাস্তি পরিবর্তিত হবে। আমার কাছে টাকার কোনো মূল্য নেই। ক্ষতিপূরণের টাকা যেন আমার চিকিৎসার পিছনে খরচ করা না হয় ফরাদ সাহেব। এই টাকাটা বরং ওই সমস্ত অ্যাসিড আক্রান্তদের পুনর্বাসনের জন্য দেওয়া হোক, যারা আলোর মতো কঠিন লড়াই লড়ছে। আমি শুধু চাই অমিত তার কৃতকর্মের জন্য শাস্তি পাক, যা তাকে পাপের গুরুত্ব বোঝাবে। আলোরিনার অনুরোধে আদালত অমিতের মৃত্যুদণ্ড বা কিসাস বাতিল করল। তার বদলে অমিতের 11 বছরের সশ্রম কারাদণ্ড হল। আর আলোরিনা, সে ফিরে গেল নতুন জীবনের সন্ধানে। আলোরিনা তার জীবনের এই অবিশ্বাস্য লড়াইয়ের অভিজ্ঞতা লিখেছিল তার আত্মজীবনীতে, চোখের বদলে চোখ। সেখানে সে লিখেছিল, প্রতিশোধ নেওয়া সহজ, কারণ এটি মানুষের সহজাত প্রবৃত্তি, কিন্তু ক্ষমা করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। আমি ক্ষমার পথটাই বেছে নিয়েছি, কারণ তাতে আমি সত্যিকারের শান্তি পেয়েছি। 2015 সালে অমিতকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু আলোরিনার নাম ততদিন ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। সে এখন স্পেনের বার্সেলোনাতেই নতুন জীবন শুরু করেছে। তার মুখ হয়তো অ্যাসিডে পুড়ে গেছে, দৃষ্টি কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু তার আত্মা আজও উজ্জ্বল। অ্যাসিড তার মেরুদণ্ড গলাতে পারেনি। অন্ধকারের অতল গহ্বরে দাঁড়িয়েও সে জ্বলছে ক্ষমার আলোয়। সেই নভসৃজনের শান্তিনিকেতন বাসস্টপে সেদিন তরল মৃত্যুর ফোঁটা পড়েছিল, কিন্তু সেই হাসপাতালে অ্যাসিডের ফোঁটা পড়েনি, পড়েছিল মানবিকতার অশ্রু। এতক্ষণ আপনারা যে গল্পটি শুনলেন সেটা ইরানের তেহরানের আমেনেহ বেহরামিকে নিয়ে ঘটে যাওয়া এক সত্য ঘটনা অবলম্বনে লেখা। 2004 সালে 27 বছর বয়সী ইলেকট্রনিক্সের ছাত্রী বেহরামিকে তার প্রত্যাখ্যাত ক্লাসমেট মাজিদ মোভাহেদি বাসস্টপে প্রকাশ্যে অ্যাসিড নিক্ষেপ করে। এই হামলায় তার দুটো চোখ এবং মুখের অধিকাংশ অংশ পুড়ে যায়। দীর্ঘ আইনি লড়াইয়ের পর 2011 সালে ইরানের কিসাস আইন অনুযায়ী আদালত তাকে মাজিদের চোখ অ্যাসিড দিয়ে অন্ধ করে দেওয়ার অধিকার দেয়, কিন্তু চূড়ান্ত মুহূর্তে তেহরানের হাসপাতালে আমেনে তার প্রতিশোধের অধিকার ত্যাগ করে মাজিদকে ক্ষমা করে দেন। পরে মাজিদকে 11 বছরের কারাদণ্ড দেওয়া হয়। আমেনে প্রতিশোধ নয়, বরং ক্ষমা ও মানবিকতার পথ বেছে নিয়ে বিশ্বজুড়ে এক অনুপ্রেরণামূলক ব্যক্তিত্বে পরিণত হন। আজকের এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চটপট একটা লাইক আর কমেন্ট করে জানাতে ভুলবেন না সে কথা। আর সঙ্গে যদি আপনি আমাদের চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে অনুরোধ রাখব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য। আমরা প্রতি শনিবার রাত্রি 9:30 এবার থেকে নিয়ে আসব একটা করে ভূত, রহস্য, রোমাঞ্চ কিংবা সত্যি ঘটনা অবলম্বনে এমনই কিছু গল্প। এবার চলে আসব গত পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণায়। তারা হলেন সৃজা মুখার্জি, মোহিনী ভট্টাচার্য, সাগর ভৌমিক, সোনালী চক্রবর্তী, অরুণিমা সেন, নিয়তি সিং, ঝর্ণা খাতুন, মাম্পি মণ্ডল, অর্ণব সান্যাল, পঞ্চমী সান্যাল, কবিতা বেজ সহ অনেকেই। এবার চলে আসব আজকের পর্বের প্রশ্নে, তবে তার আগে জানিয়ে রাখি আজকের গল্প শাস্তি।
এই সত্যি ঘটনা অবলম্বনে গল্পটির লেখক ছিলাম আমি, আপনাদের বন্ধু প্রীতম। গল্প পাঠেও ছিলাম আমি, প্রীতম। আর আমার সঙ্গে অন্যান্য ভূমিকায় যারা অভিনয় করেছেন তারা হলেন মৌটুসী, অনিন্দিতা এবং মিনহাজুল। গল্পের সম্পাদনা অন্তরা হাজরা। এবার চলে আসি আজকের প্রশ্নে। আজকের প্রশ্ন, আলোডিনাকে যে ডাক্তার চিকিৎসা করছিলেন তার নাম কি ছিল? যদি গল্পটা খুব মন দিয়ে শোনা হয় তাহলে এই প্রশ্নের উত্তর ভীষণ সহজ। তাই চটপট মোবাইল ফোনটা নিন আর টাইপ করে জানান সঠিক উত্তর। কথা দিচ্ছি, আগামী পর্বে প্রতি পর্বের মতো প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি। আজ তবে এ পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে আগামী শনিবার রাত্রি ঠিক 9:30টায়। ভালো থাকবেন, ভালোবাসার মরশুমের সঙ্গে সঙ্গে ভূত চর্চাকেও সঙ্গে রাখবেন।